বাংলার ইতিহাস বলতে বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার বিগত 4,000 বছরের ইতিহাসকে বোঝায়। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। প্রাচীন রোমান এবং গ্রিকদের কাছে এই অঞ্চল গঙ্গারিজাই নামে পরিচিত ছিল। 4,000 বছর পূর্বে বাংলার সভ্যতার ক্রমবিকাশ শুরু হয়। দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাংলা বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন বাংলা কয়েকটি জনপদে বিভক্ত ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল গঙ্গারিদ্ধি, বঙ্গ, পুঞ্জ, সূক্ষ্ম, অঙ্গ, হরিকেল। 20,000 বছর পূর্বের প্রস্তর যুগের এবং প্রায় 4,000 বছরের পুরনো তাম্রযুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 10ম শতকে ইন্দো আর্যদের আসার পর অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয়। এই রাজ্যগুলি বাংলা এবং বাংলার আশেপাশে স্থাপিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে বাংলার বেশিরভাগ এলাকায় শক্তিশালী মগধ রাজ্যের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ইন্দো আর্য রাজ্য। বিহার এবং বাংলার অধিকাংশ জায়গায় মগধের ভেতরে ছিল। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনী মগধের নন্দ সাম্রাজ্যের সীমানার দিকে অগ্রসর হয়। দীর্ঘ ভ্রমণে এই সেনাবাহিনী ছিল ক্লান্ত। গঙ্গা নদীর কাছাকাছি বাংলার বিশাল বাহিনীর মুখোমুখি হতে এরা ভয় পেয়ে যায়। এই বাহিনী বিয়াসের কাছে বিদ্রোহ ঘোষণা করে এবং আরও পূর্ব দিকে যেতে অস্বীকার করে। আলেকজান্ডার তখন তার সহকারী কৈনাসের সাথে দেখা করার পরে ঠিক করেন ফিরে যাওয়াই ভালো। মৌর্য সাম্রাজ্য মগধেই গড়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই সাম্রাজ্য অশোকের রাজত্বকালে দক্ষিণ এশিয়া, পারস্য, আফগানিস্তান অব্দি বিস্তার লাভ করেছিল। পরবর্তীকালে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য মগধেই গড়ে ওঠে। বাংলার প্রাথমিক মধ্যযুগ বলতে আমরা গৌড় সাম্রাজ্য, পাল রাজবংশ, সেন রাজবংশ এবং দেববংশের রাজত্বকালকেই বুঝি। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। ধারণা করা হয় তিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন। সম্ভবত তিনি গুপ্ত সম্রাটদের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। হর্ষবর্ধনের ভ্রাতা রাজ্যবর্ধনকে তিনি হত্যা করেন, এজন্য হর্ষবর্ধনের সাথে তার যুদ্ধ হয়। শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর তার রাজ্যের পতন ঘটে। পাল সাম্রাজ্যের যুগ ছিল বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল যুগ। 637 খ্রিস্টাব্দে গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক ঘোরতর নৈরাজ্যের সৃষ্টি হয়, যা প্রায় 150 বছর স্থায়ী ছিল। সেই সময় বাংলার বিশৃঙ্খলা দমনের জন্য বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে গোপাল নামক এক সামন্ত রাজাকে বাংলার রাজা হিসেবে গ্রহণ করেন। গোপালই হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের সবচেয়ে শক্তিশালী দুই রাজা ছিলেন ধর্মপাল এবং দেবপাল। পাল বংশের স্থায়িত্বকাল ছিল প্রায় 400 বছর। পাল বংশের অন্য উল্লেখযোগ্য রাজা ছিলেন নারায়ণপাল, মহিপাল, রামপাল। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন প্রাথমিক জীবনে পাল রাজাদের অধীনে দক্ষিণবঙ্গের এক সামন্ত প্রভু ছিলেন। পরে তিনি নিজ বাহুবলে সাম্রাজ্য বিস্তার করে পূর্ববঙ্গের বর্মন রাজাদের পরাজিত করেন। তিনি উত্তরবঙ্গের এক যুদ্ধে পাল সম্রাট মদন পালকে পরাজিত করে রাজধানী গৌড় দখল করেন। তিনি উত্তর বিহার এবং পশ্চিম আসাম জয় করে নেন, তবে তিনি দক্ষিণ বিহার জয় করতে ব্যর্থ হন। বল্লাল সেন বিজয় সেনের পর বাংলার সিংহাসনে আসীন হন। বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে আসীন হন। লক্ষণ সেনের সময় বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন। এ সময় লক্ষণ সেন নদিয়ার একটি তীর্থকেন্দ্রে অবস্থান করছিলেন। বখতিয়ার খিলজির অতর্কিত নদিয়া আক্রমণে লক্ষণ সেন পূর্ববঙ্গে আশ্রয় গ্রহণ করেন। 7ম শতাব্দীতে আরব মুসলিম ব্যবসায়ী ও সুফি ধর্মপ্রচারকদের মাধ্যমে বাংলায় প্রথম ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। দ্বাদশ শতকে মুসলিমরা বাংলায় বিজয় লাভ করে এবং তারা ওই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করে। 1202 সালের শুরুর দিকে দিল্লির সালতানাত থেকে একজন সামরিক অধিনায়ক বখতিয়ার খিলজি বাংলা ও বিহারকে পরাজিত করেছিলেন। প্রথম দিকে বাংলা তুর্কি জাতের বিভিন্ন গোত্র দ্বারা শাসিত হয়েছিল। পরবর্তীতে আরব, পার্সীয়, আফগান, মুঘল প্রভৃতি অভিযানকারী জাতি দ্বারা বাংলা শাসিত হয়। মুসলিম শাসকদের অধীনে বাংলা একটি নতুন যুগে প্রবেশ করেছিল, কারণ শহরগুলো উন্নত হয়েছিল। একই সাথে প্রাসাদ, দুর্গ, মসজিদ, সমাধিসৌধ, বাগান, রাস্তা এবং সেতু নির্মাণ করা হয়েছিল, এবং নতুন বাণিজ্য পথগুলো সমৃদ্ধি ও নতুন সাংস্কৃতিক জীবন বয়ে এনেছিল। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মাধ্যমে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। সম্রাট আকবরের সময় বাংলা মুঘল প্রদেশের অধিভুক্ত হয় এবং ঢাকা বাংলার মুঘল প্রদেশের রাজধানী হয়ে ওঠে। এ সময় বাংলা সুবা বাংলা নামে অভিহিত হয়। বাংলার বিভিন্ন সুবাদারগণ বাংলার বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ সুবাদার ছিলেন ইসলাম খান, মীর জুমলা, শায়েস্তা খান প্রমুখ। মুঘল শাসনের সময় বঙ্গ মুঘলদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল। এ প্রদেশ কাপড় উৎপাদন, জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত ছিল। মুঘল আমলে বাংলা ছিল মসলিন, সিল্ক ও মুক্ত বাণিজ্যের কেন্দ্রবিন্দু। মুর্শিদ কুলি খান 1717 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের পতনের পর সুবা বাংলায় স্বাধীনতা ঘোষণা করেন। তিনি রাজধানী মাকসুদাবাদে স্থানান্তর করেন, যা তার নাম থেকে মুর্শিদাবাদ নামকরণ করা হয়। তার সময় দেশে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। বাংলা তুর্কি, ফার্সি, ইংরেজ, ফরাসি প্রভৃতি জাতির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। তার সময় বাংলার হুগলি একটি বিখ্যাত আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়। মুর্শিদ কুলি খানের পর তার জামাতা সূর্যউদ্দিন খান বাংলার নবাব হন। তিনি ত্রিপুরা আক্রমণ করেন এবং ত্রিপুরা বাংলার একটি করদ রাজ্যে পরিণত হয়। তিনি বীরভূমের শাসক বদিউজ্জামানের বিদ্রোহ দমন করেন। তিনি কঠোরভাবে ইউরোপীয় বণিকদের দস্তক প্রথা ও শুল্ক ফাঁকি বন্ধ করেন।
তার সময়ে ইংরেজ, ফরাসি ও পর্তুগিজ বণিকগণ কোনোরূপ শুল্ক ফাঁকি দিতে পারতেন না। উপরন্তু নবাবকে ইউরোপীয় বণিকদের নজরানা দিয়ে সবসময় সন্তুষ্ট রাখতে হতো। নবাব আলীবর্দী খানের সময় বাংলায় রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। তার সময় মারাঠাগণ বাংলা আক্রমণ করে, তবে আলীবর্দী খান একজন বিখ্যাত মহাবীর ছিলেন। তিনি সুদীর্ঘ 10 বছর মারাঠাদের সাথে সংগ্রামে লিপ্ত থাকেন এবং বাংলার স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হন। তবে তিনি উড়িষ্যা প্রদেশকে মারাঠাদের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। নবাব আলীবর্দী খানের পরে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। প্রথম দিকে কলকাতার যুদ্ধে ইংরেজদের পরাজিত করলেও শেষ পর্যন্ত পলাশীর যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হন। ফলে বাংলার নবাবী সাম্রাজ্যের পতন ঘটে। বাংলায় ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন ঘটে পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে। ধীরে ধীরে তাদের প্রভাব বাড়তে থাকে। 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা দখল করে। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবের পর কোম্পানির হাত থেকে বাংলার শাসনভার ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশ রাজার নিয়ন্ত্রণাধীন একজন ভাইসরয় প্রশাসন পরিচালনা করতেন। ঔপনিবেশিক শাসন আমলে ভারতীয় উপমহাদেশে অনেকবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এর মধ্যে 76-এর মন্বন্তর নামে পরিচিত 1770 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষে আনুমানিক 30 লাখ লোক মারা যায়। 1905 হতে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে পূর্ববঙ্গ এবং আসামকে নিয়ে একটি নতুন প্রদেশ গঠিত হয়েছিল, যার রাজধানী ছিল ঢাকায়। তবে কলকাতা কেন্দ্রিক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের চরম বিরোধিতার ফলে বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। ভারতীয় উপমহাদেশের দেশভাগের সময় 1947 সালে ধর্মের ভিত্তিতে আবার বাংলা প্রদেশটিকে ভাগ করা হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়। 1947 সালের আগস্ট মাসে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় এবং ভারত বিভক্ত হয়ে দুইটি পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে গঠিত হয় পাকিস্তান এবং হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় ভারত। নবগঠিত রাষ্ট্র পাকিস্তান 2000 মাইল ব্যবধানে অবস্থিত দুইটি প্রদেশের সমন্বয়ে গঠিত হয়। একটি হলো পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে যোজন যোজন ব্যবধানে অবস্থিত দুই অংশের মধ্যে মিল ছিল কেবল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মে। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এর পূর্ব অংশ পশ্চিম অংশের তুলনায় নানাভাবে বঞ্চিত হতে থাকে। 1952 সালে ভাষা আন্দোলন পাকিস্তানের দুই অংশের মধ্যে সংঘাতের প্রথম লক্ষণ হিসেবে প্রকাশ পায়। 1968 সালের গোড়ার দিকে শেখ মুজিব ও অন্যান্য 34 জন নেতার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এই বিচারের ফলে এটি গণ আন্দোলন সংঘটিত হয় এবং সকল বন্দীদের মুক্ত করার আহ্বান জানানো হয়। গণ আন্দোলন পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থানে রূপ লাভ করে। এরই পরিপ্রেক্ষিতে 1969 সালের 25শে মার্চ আইয়ুব খান জেনারেল ইয়াহিয়া খানকে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করেন। পরবর্তীতে ইয়াহিয়া খান 1970 সালে 5ই অক্টোবরের জন্য একটি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদের বেশিরভাগ অংশে 1970 সালের নির্বাচনে জয়লাভ করে, কিন্তু পাকিস্তানি শাসক ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা টালবাহানা করতে থাকে। 7ই মার্চ রেসকোর্স ময়দানের একটি জনসমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি দখলদারিত্বের বিরুদ্ধে একটি আসন্ন যুদ্ধের জন্য পূর্ব পাকিস্তানের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান। যদিও তিনি সরাসরি স্বাধীনতার কথা উল্লেখ করেননি, কারণ তখনও আলোচনা চলছিল। তিনি তার শ্রোতাদেরকে কোনো এক সর্বাত্মক যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। 25শে মার্চ রাতে অর্থাৎ 26শে মার্চের প্রথমার্ধে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সামরিক অভিযান শুরু হয়। পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও ইপিআরকে হত্যা করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। পরিকল্পিত হত্যাকাণ্ডের মুখে সারা দেশে শুরু হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ। পাকিস্তান সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্য, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে পাকিস্তানি সামরিক বাহিনীর কবজা থেকে স্বাধীন করতে কয়েক মাসের মধ্যে গড়ে তোলা মুক্তিবাহিনী। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে গেরিলা বাহিনী সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। ডিসেম্বরের শুরুর দিকে যখন পাকিস্তানি সামরিক বাহিনীর পতন অনিবার্য হয়ে ওঠে, তখন তার গেরিলা বাহিনীর কাছে পরাজয়ের লজ্জা এড়াবার জন্য এবং স্বাধীনতা যুদ্ধকে আন্তর্জাতিক সংঘর্ষে পরিণত করার উদ্দেশ্যে 3রা ডিসেম্বর ভারতের বিমান হামলার মাধ্যমে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অতঃপর ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরিভাবে জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনী সম্মিলিত আক্রমণের মুখে ইতোমধ্যে পর্যদস্ত ও হতোদ্যম পাকিস্তানি সামরিক বাহিনী যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে। 16ই ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তান 93,000 সৈন্যসহ আকস্মিকভাবে যুদ্ধবিরতির পরিবর্তে আত্মসমর্পণের দলিলে সই করে। এরই মাধ্যমে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।